नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা आज के সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত, অনেকেরই পছন্দের এবং অনেকেই কিন্তু এই বিষয়টির জন্য আশায় আছেন। তো 2022 টেটের যে প্রশ্নভুল মামলা, যে মামলাকে ইতিমধ্যেই প্রাইমারি বোর্ড তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চে। তো এই প্রশ্নভুল মামলার ডিভিশন বেঞ্চে শুনানি কবে হতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের বর্তমানে গরমের ছুটি চলছে, কবে গরমের ছুটি শেষ হচ্ছে এবং গরমের ছুটি শেষ হওয়ার পর এই গুরুত্বপূর্ণ মামলা কবে নাগাদ উঠতে চলেছে এবং কি হতে চলেছে এই মামলায় আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, কেননা এর ওপরে কিন্তু কয়েক লক্ষ টেট পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করছে। তো চলুন, তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রশ্নভুল মামলা এটা প্রাইমারি বোর্ডের একটা ঐতিহ্য বলা যায়, যেখানে 2014 টেটের প্রশ্নভুল মামলা, যে মামলা এখনও কিন্তু সুপ্রিম কোর্টে আটকে রেখে দিয়েছে প্রাইমারি বোর্ড। 2017 সালে প্রাইমারির মামলা, যে প্রশ্নভুল মামলা, সেটাও কিন্তু এই জুন মাসে কোর্ট খোলার পরেই রয়েছে। অপরদিকে এই প্রশ্নভুল মামলা এটি হচ্ছে 2022 সালের টেটের প্রশ্নভুল মামলা, যেখানে 2022 সালে 11ই ডিসেম্বর টেট পরীক্ষা হয় প্রাইমারি বোর্ডের আন্ডারে। সেই টেট পরীক্ষায় দেখা যায় যে 24টি প্রশ্ন ভুল রয়েছে এবং এই নিয়ে বেশ কয়েকবার শুনানি হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি ভীষণ কড়া নির্দেশ দিয়েছিলেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে। প্রাইমারি বোর্ডের আচরণবিধিতে তিনি ভীষণ অসন্তুষ্ট। প্রাইমারি বোর্ডের এই যে বারংবার প্রশ্নভুল প্রক্রিয়া, চাকরির পরীক্ষা নিলেই প্রশ্নভুল থাকছে, এই বিষয়টাকে কিন্তু ভালো নজরে দেখেননি বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি প্রাইমারি বোর্ডকে এই বিষয়ে ভর্ৎসনা করেন। এবং এখানে একটা বিষয় দেখুন, একটা সামান্য চাকরির পরীক্ষা নিচ্ছে যেখানে মাত্র 150টি প্রশ্ন, সেখানেই যদি 24টা প্রশ্ন ভুল হয়, তো এর থেকে লজ্জার বিষয় কিন্তু আর কিছু হতে পারে না। একে তো আমাদের রাজ্যে চাকরি বাকরি নাই, কতদিন পরপর চাকরি বাকরির নোটিশ বেরোচ্ছে বা পরীক্ষা হচ্ছে, তার উপরে এতগুলো করে যদি প্রশ্ন ভুল হয়, সে থেকে কিন্তু লজ্জার কিছু নাই। অপরদিকে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে প্রতি বছরই কিন্তু 1.5 লাখ 2 লাখ করে টিচার রিক্রুটমেন্ট করছে, বছরে 2-3 বার করে পরীক্ষা হচ্ছে, অথচ সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রশ্ন ভুল হচ্ছে না বা কোনো কোর্ট কেস হচ্ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়ায় করতে যাচ্ছে আমাদের রাজ্য সরকার বা রাজ্যের যে কমিশনগুলো রয়েছে বা রিক্রুটমেন্ট সংস্থাগুলো, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্নীতির ইঙ্গিত, সব ক্ষেত্রেই প্রশ্ন ভুল, কোর্ট কেস। আসলে এরা চাই যে কোর্ট কেস করে যেন সমস্ত কিছু আটকে থাকে আর কেউ যেন সরকারকে দোষ দিতে না পারে বা বোর্ডকে যেন দোষ দিতে না পারে। এই বিষয়ের জন্যই কিন্তু বারবার হয়তো এই রকম ভুল হতেই থাকে পর্ষদের। নইলে একটা 150 মার্কের পরীক্ষায় 24টা প্রশ্ন ভুল, এটা কিন্তু যেমন তেমন বিষয় নেই। খুব বেশি হলে হয়তো 1-2 প্রশ্নে বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে 24টা প্রশ্নই ভুল, এটা একটা মারাত্মক বিষয়। তো যাই হোক, তো এই বিষয়টাকে এক্সপার্ট কমিটিকে দেওয়া হয়েছিল বিচার বিবেচনার জন্য, কিন্তু প্রাইমারি বোর্ড তাদের কিন্তু পিটিশনারদের সম্মুখে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে বলার ক্ষমতা নেই যে এগুলো ভুল নয়। পিটিশনাররা যে দাবি নিয়ে 24টি প্রশ্ন ভুল চিহ্নিতকরণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, যার জন্য কিন্তু প্রাইমারি বোর্ড একরকমের অস্বস্তির মধ্যে রয়েছে, কথা বলাই যায়। নইলে কিন্তু তারা ডিভিশন বেঞ্চে এই মামলাকে চ্যালেঞ্জ করে যেত না, তারা সিঙ্গেল বেঞ্চে মামলাটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু এক্সপার্ট কমিটির রিপোর্টে হয়তো এমন কিছু বিষয় উঠে এসছে যেখানে প্রাইমারি বোর্ড দেখেছে যে তারা এই মামলায় জিততে পারবে না, বা 24টি প্রশ্ন ভুল রয়েছে, যেখানে পিটিশনারদেরকে কিন্তু দাবি মেনে নিতে হবে পিটিশনারদের। এবং তার সাথে সাথে যতজন পরীক্ষার্থী সে সময় পরীক্ষা দিয়েছিলেন, প্রায় 7 লক্ষ মতো, প্রত্যেকেরই খাতা পুনর্মূল্যায়ন করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে 1.5-2 লাখ ক্যান্ডিডেট তারা পাস করে যাবে। কারণ প্রত্যেকের খাতা যদি 24 নম্বর করে অ্যাড হয় তাহলে তো ফেল কেউ করবে না, প্রত্যেকেই পাস করে যাবে। সব থেকে বেশি লাভবান হবে ক্যাটাগরি ক্যান্ডিডেটরা, যাদের 82 পেলেই টেট পাস। তো হয়তো সেই জন্যই প্রাইমারি বোর্ড
ডিভিশন বেঞ্চে নিয়ে গেছে বিষয়টিকে। ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট বর্তমানে কিন্তু ছুটি, সামার ভ্যাকেশন চলছে, মে মাসে ছুটি হয়েছিল এবং এই কোর্ট কিন্তু খুলছে আগামী 10 তারিখ অর্থাৎ 9 জুন অবধি কিন্তু এই ছুটি রয়েছে। 10 তারিখ থেকে আবার যেভাবে রেগুলার বেঞ্চ বসতো আগের মতো ঠিক সেভাবে রেগুলার বেঞ্চ বসছে। আর এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে যেগুলো এমার্জেন্সি মামলা, যেগুলো ভ্যাকেশন বেঞ্চে কিন্তু ওঠে, যেগুলো খুবই আর্জেন্ট বেসিস মামলা, সেই মামলাগুলো শুনানি হয়। তো 10 তারিখ থেকে রেগুলার বেঞ্চ বসছে এবং এই 10 তারিখেই কিন্তু এই প্রশ্নবুল মামলার মহা ধামাকা শুনানি ডিভিশন বেঞ্চে হতে চলেছে, এমনটাই বলা যায়। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা, যে এক্সপার্ট কমিটির মাধ্যমে রিপোর্ট দিতে বলেছিলেন প্রাইমারি বোর্ডকে, সেই রিপোর্ট কিন্তু তারা ইগনোর করে বর্তমানে ডিভিশন বেঞ্চের পথে হেঁটেছে। তো ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু তাদেরকে হয়তো সেই প্রশ্নের জবাবদিহি করতে হতেই পারে এবং এ প্রসঙ্গে হয়তো প্রাইমারি বোর্ড ডিভিশন বেঞ্চেও হারবে, যেহেতু এখানে কিন্তু ডকুমেন্ট কথা বলে কোর্টে এবং পিটিশনারদের হাতে যে ডকুমেন্ট রয়েছে 24টি প্রশ্ন ভুলের এবং সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কিন্তু মান্যতা দিয়েই ডিভিশন বেঞ্চ প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে আবারও হয়তো নতুন কোনো নির্দেশ জারি করবেন এবং সেক্ষেত্রে হয়তো প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রশ্নবুলের নাম্বার দেওয়ার জন্য নির্দেশ দেবেন। ঠিক যেমন আমরা দেখেছিলাম 2014 প্রাইমারি টেটের 6টি প্রশ্ন বলছিল, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায় পর্ষদ। সেক্ষেত্রে সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক পরীক্ষার্থী যতজন পরীক্ষায় বসেছিলেন প্রত্যেককেই 6 নম্বর করে দিতে হবে এবং সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে মামলাটিকে একটা স্টে ফেলে রাখা হয়, এখনও পর্যন্ত সেই মামলা কিন্তু মেটেনি। তো এই 2022 প্রাইমারি টেটের ক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে প্রাইমারি বোর্ড ডিভিশনে গেছে। তারা জানে তাদের সেই ক্ষমতা নেই তারা পিটিশনারদের বিপক্ষে মামলা লড়ার মতো এবং এই ডিভিশন বেঞ্চও হয়তো প্রাইমারি বোর্ডের বিপক্ষে রায় দেবে এবং সেই ক্ষেত্রে প্রাইমারি বোর্ড কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত। তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটাকে আটকে দিতে চায়। তো দেখা যাক আগামী 10/6/2024 তারিখ কোর্ট খোলার পর এই মামলার গতিবিধি কোন দিকে এগোয় এবং ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির উদ্দেশ্যে কী বার্তা দেন বা প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে কী বার্তা দেন আপনারা দেখে থাকবেন। প্রাইমারি বোর্ড কিন্তু 2014 প্রাইমারি টেট থেকে দেখে আসছে কোর্টে একের পর এক মিথ্যা কথা, একের পর এক ছলনা, তারা কিন্তু বিভিন্নভাবে ছলনার আশ্রয় নিয়েই চলেছে শুধু বঞ্চিতদেরকে আরও বঞ্চনা করার জন্য। তো দেখা যাক এই 2022 টেটের ওপর কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করছে। তো আগামীতে 2022 টেট পাসদের হয়তো ভাগ্য খুলতে চলেছে। তো বন্ধুরা এখন এ পর্যন্তই রইল ভিডিওটি। এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।